আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। এই শপথ বাক্য পাঠের মাধ্যমে যেন দীর্ঘ ১৭ বছরের ত্যাগ তিতিক্ষার সুফল পেলেন সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। এদিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। নতুন মন্ত্রিসভায় যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইতোমধ্যেই তাদের নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক নানা মন্তব্য করছেন সাধারণ মানুষ। এর মধ্যে এলজিআরডি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রিত্ব পাওয়ার পর অনেকেই তার উগ্র আচরণের বিষয়টি সামনে এনেছেন। অতীতে অনেকবারই আশপাশের মানুষের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে মির্জা ফখরুলকে। চব্বিশের ৫ আগস্ট পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুজিব প্রীতির বিষয়টি নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ। তারা বলছেন, ভবিষ্যতে আওয়ামী মাফিয়াতন্ত্র প্রশ্রয় পায় এমন কোনো মন্তব্য করবেন না প্রবীণ এই রাজনীতিবিদ। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে। সমালোচনা ছাড়াও অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন মির্জা ফখরুলকে। বিএনপির দুর্দিনে দলটিকে আগলে রাখার অন্যতম কাণ্ডারি হিসেবে নানা সমালোচনার ঊর্ধ্বে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তার উচিত বলেই মনে করে সচেতন মহল। নতুন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। নতুন এই স্বরাষ্ট্রমন্ত্রীর সংগ্রামকে সম্মান জানাচ্ছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, অপহরণ, ভারতে বন্দি জীবন শেষে যেভাবে ফিরে এসে দেশের রাজনীতিতে ভূমিকা রাখছেন সালাউদ্দিন আহমদ তা অতুলনীয়। অতীতের অত্যাচার থেকে শিক্ষা নিয়ে দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, এই প্রত্যাশা সবার। নতুন সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা শুরু হয়েছে ডক্টর খলিলুর রহমানকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে কিছুদিন আগেও বিএনপির শীর্ষ নেতারা বিরোধিতা করেছেন খলিলুর রহমানের। তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মানুষের মাঝে। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন? এ বিষয়ে নিজের পুরনো একটি ভিডিও ফেসবুকে পোস্ট দিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, খলিলুর রহমানের সাথে গোপন আঁতাত ছিল বিএনপির। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশের নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরাইলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সব কিছু শান্তি, ঠান্ডা, পুকুরের মতো শান্তি। খলিলুর রহমান এখন তাদের সমস্যা। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও, কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন। অন্যদিকে এবারের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সিরাজগঞ্জ ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জিতেছেন এম.এ. মুহিত। তিনিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ইকবাল হাসান এবং এম.এ. মুহিত দুজন ব্যক্তিগতভাবে সম্পর্কে আপন মামা ভাগ্নে। এই জেলা থেকে দুজন মন্ত্রী হওয়ায় আনন্দ চলছে সিরাজগঞ্জে।
তবে এম এ মুহিতের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী জেনারেল এরশাদের সময়ে উপপ্রধানমন্ত্রী ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিন। তার ছেলে এম এ মুহিত তারেক রহমানের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পিনাকি। একইভাবে এম এ মুহিতের ব্রিটিশ নাগরিকত্ব আছে বলেও পোস্টে তুলে ধরেন তিনি। অন্যদিকে এর আগেও বিএনপির শাসনামলে মুহিতের মামা ইকবাল হাসান মাহমুদ চুকু বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে এই খাতে হওয়া ব্যাপক দুর্নীতির কথাও স্মরণ করছেন কেউ কেউ। একই সাথে দুর্দিনে বিএনপিকে ছেড়ে না যাওয়ায় মামা ভাগ্নেকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রিসভার আরেকজন মন্ত্রীকে নিয়েও আলোড়ন উঠেছে ব্যাপকভাবে। নতুন সরকারে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডাকসুর নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পোস্টে তিনি দাবি করেন, দীপ্ত টেলিভিশনের তামিম হত্যার আসামি এবং হত্যায় যার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল সেই বিএনপি নেতা রবিউলকে 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়েছে। লেখায় নির্বাচন পরবর্তী সহিংসতারও কঠোর সমালোচনা করেন ডাকসু নেতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেনের পক্ষে অবস্থান নেয়ার কারণেও সমালোচনা রয়েছে নতুন মন্ত্রী শেখ রবিউল আলমের। আওয়ামী লীগের শীর্ষ মহলের নানা অপকর্মের সহচর রবিউল হোসেন টানা 8 বছর এমডির পদ দখল করে রাখেন উত্তরা ব্যাংকে। অভিযোগ রয়েছে, পদ ধরে রাখতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে উত্তরা ব্যাংকের মালিকানা দেওয়ার ব্যবস্থা করেন রবিউল হোসেন। 5 আগস্ট পর রবিউলের বিরুদ্ধে অন্য কর্মীরা আন্দোলন শুরু করলে আত্মীয়ের দোহাই দিয়ে তার পক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর অভিযোগ আছে রবিউল আলমের বিরুদ্ধে। তিনি মন্ত্রিত্ব পাওয়ার পর যা আবার নতুন করে আলোচনায় এসেছে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে, দুর্বৃত্ত ঢুকেছে, লুটতরাজ করতে চায়, প্রতিরোধ করবেন, আমরা আপনাদের সাথে আছি। তো উনি তো আমার দুঃসম্পর্কের আত্মীয়, প্রথমে উনি এই কথাটা বলেছিলেন, দুঃসম্পর্কের আত্মীয়। তো আজকে যেটা হয়েছে, যাই হোক, আপনারা দেখেন এটা কিভাবে সুরাহা করা যায়। এসব ছাড়া পূর্ণ মন্ত্রিত্ব পাওয়াদের মাঝে আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আসাদুজ্জামান, এহসানুল হক মিলন, সর্দার সাখওয়াত হোসেন বকুল সহ অনেককে নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। এদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া বেশ কয়েকজনকে নিয়েও আলোচনা সমালোচনা চলছে চারদিকে। ঢাকা 16 আসন থেকে নির্বাচন করে হেরে গেছেন সাবেক ফুটবলার ও বিএনপি প্রার্থী আমিনুল হক। তবে নির্বাচনে হারলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল। বিষয়টি নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মির্জাহান। তিনি লেখেন, এবারের নির্বাচনে ফুটবলার আমিনুল তার নিজ আসনে জনগণের ভোটে পরাজিত হয়েছেন। জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে তাকেই টেকনোক্র্যাট কোটায় সম্মানের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানানো হয়েছে। জনগণের রায়কে এভাবে অসম্মান করার নজির বেগম খালেদা জিয়া কখনোই স্থাপন করেননি বলেও মন্তব্য করেন তিনি। তবে জনপ্রিয় সাবেক এই ফুটবলার ক্রীড়াঙ্গনের দায়িত্ব পাওয়ায় অনেকেই তারেক রহমানের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নুরুল হক নুরুকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। নিজের দলের বাইরে যেয়ে নির্বাচন করলেও নেটিজেনদের মতে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সরকারের দায়িত্ব পাওয়ার সময়ের দাবি ডাকসুর সাবেক এই ভিপির জন্য। একইভাবে ঘন ঘন রাজনৈতিক রূপ বদলানো নুরুর নৈতিকতা নিয়েও সন্দিহান সাধারণ মানুষ। নতুন পরিস্থিতিতে অনলাইন ব্যাংকিংয়ের পুরনো অভ্যাস আর অর্থলোভে পড়ে দুর্নীতিতে জড়াবেন না তিনি, এমন প্রত্যাশা তাদের। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস।
ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক তৈরি না হয়, সেজন্য 2 মেয়াদ কিংবা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আমরা 2-4টা সিটের জন্য কারোর সাথে জোট করব না। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া অন্যান্যদের মধ্যে শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, ববি হাজ্জাজ সহ অনেককেই নিয়েই ইতিবাচক এবং নেতিবাচক উভয় আলোচনাই করছে দেশের মানুষ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই উপদেষ্টাদের নিয়োগ দেন। তাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মুহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। নির্বাচনকালীন সময়ে এত বিতর্কের পরও মির্জা আব্বাসকে উপদেষ্টা পদে রাখায় শুরু হয়েছে সমালোচনা। একইভাবে নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদের মতো প্রবীণ রাজনীতিবিদরা উপদেষ্টা পদে থাকলেও মন্ত্রিসভায় জায়গা পাননি। দুর্দিনে বিএনপির অন্যতম কাণ্ডারি এই বর্ষিয়ান রাজনীতিবিদদের মন্ত্রিসভায় জায়গা পাওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির অনেক নেতাকর্মী। সেই সাথে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া জাহিদুর রহমানকে নিয়েও সমালোচনা করছে বেশিরভাগ মানুষ। তাদের দাবি, অতীতে নিজেকে নিরপেক্ষ দাবি করলেও নিজের সুবিধার জন্য বর্তমানে নির্দিষ্ট একটি দলের ছায়াতলে গেলেন ডাক্তার জাহেদ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের ভিড়ে অনেকেই ত্যাগী বিএনপি নেতাদের প্রসঙ্গ সামনে এনেছেন, যারা উল্লেখযোগ্য কোথাও জায়গা পায়নি। এমন কয়েকজনের মধ্যে জোরে সোরে উচ্চারিত হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ লুৎফুজ্জামান বাবর, ডক্টর আসাদুজ্জামান খান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, শহীদুল ইসলাম বাবুলের নাম। এদের অনেকেই ভয়াবহ হামলা মামলার শিকার হয়েছেন ফ্যাসিস্ট সরকারের আমলে। এই পরিস্থিতিতে ফেসবুকে এক পোস্টে নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে কিছু প্রশ্ন তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। পোস্টে তিনি লেখেন, 111-এর সংস্কারপন্থীরাও পূর্ণমন্ত্রী। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন। তবে নতুন মন্ত্রী পরিষদ দেখে একটি বিষয়ে বিস্ময় প্রকাশ করেন কনক সরোয়ার। তিনি বলেন, 111-এর সময় যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করেছিলেন এবং দল ভাঙার চেষ্টায় যুক্ত ছিলেন, তাদের মধ্য থেকে অন্তত 3 জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতিতে এটি সত্যি এক বিস্ময়কর নতুন দৃষ্টান্ত। অবশ্য পোস্টে কারো নাম উল্লেখ করেননি কনক সরোয়ার। নিজের লেখায় সংবিধান সংশোধন পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন কনক সরোয়ার। জুলাই বিপ্লবকে অস্বীকার করে বা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেয়ে কোনো সুবিধা ভোগ করা যাবে না বলেও বিএনপির উদ্দেশ্যে বলেন এই সাংবাদিক। সব আলোচনা সমালোচনার ঊর্ধ্বে নতুন সরকারের দায়িত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় পদধারী, ত্যাগী এবং বিরোধী পক্ষ দেশের স্বার্থে একযোগে কাজ করবে, মতপার্থক্য মেনে নিয়েই, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।